প্রিয়াঙ্কা শহরের আধুনিকা শিক্ষিতা মেয়ে, খুবই সচ্ছল পরিবারের মেয়ে। সে পড়াশোনা কমপ্লিট করে সে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে। এদিকে খুব ভালো একটি পাত্রের খোঁজ পায় প্রিয়াঙ্কার বাবা। তাই তিনি আর কাল বিলম্ব না করতে রাজি না, মেয়েকে বিয়ের জন্য বলেন এবং প্রিয়াঙ্কা তাতে রাজি হয়ে যায়। এবার দুই বাড়ির সম্মতিতে একটা নির্দিষ্ট দিন দেখে তাদের বিবাহ সম্পূর্ণ হয়। অতনু খুব বড় একটা কোম্পানিতে চাকরি করে। তার বাবা রিটায়ার প্রফেসর, মা গৃহবধূ। অতনুর অবিবাহিত দিদি আছে, সেই হাই স্কুলের শিক্ষিকা। অতনুর থেকে তার দিদি 8 বছরের বড়। দিদির এখন 40 বছর বয়স। অতনু খুব হাসি খুশি আর প্রাণচঞ্চল ছেলে, প্রিয়াঙ্কাও তাই। কিন্তু এদের বাড়িতে শ্বশুরমশাই, শাশুড়ি মা, বড় ননদ, এরা কেউ দরকার ছাড়া কথা বলে না। সবাই যেন কেমন চুপচাপ। অতনুর দিদি সোনালি এই বয়সে জীবনের সব রং ত্যাগ করে একদম হালকা রঙের পোশাক পরে। কোনো আনন্দ অনুষ্ঠানে যায় না, শুধু স্কুল আর বাড়ি এর মধ্যেই থাকে। বেশিরভাগ সময় নিজের ঘরের সময় কাটায়, আর কিছু মেধাবী দুস্থ ছাত্রছাত্রীদের বিনা পরিশ্রমিকে পড়ান। এভাবেই তারা সময় কাটে। শ্বশুরমশাইয়ের নিজের একটা লাইব্রেরি আছে বাড়ির মধ্যে, তিনি বেশিরভাগ সময় সেখানে বসেই পড়াশোনা করেন, বাইরে একদম বেরোতে চান না। আর শাশুড়ি মা এদের মনের ভাব বুঝে তাদের দরকার মতো কাজ সাহায্য করেন, আর ঠাকুর দেবতা নিয়েই থাকেন। এসব দেখে একদিন প্রিয়াঙ্কা অতনুকে জিজ্ঞাসা করে, তাদের বাড়ির সবাই এমন প্রকৃতির কেন? অতনু তখন সেই কথাগুলো তার স্ত্রীকে বলে। অতনু কথাগুলো বলা শুরু করে, তবে শোনো, আমার দিদি আমার থেকে 8 বছরের বড়, আর এই দিদি ছিল আমার বাবার নয়নের মণি। বাবা দিদিকে বুড়িমা বলে ডাকতো। সব সময় দিদি কি খাবে, কি জিনিস তাকে দেবে, দিদির আবদার, দিদির সমস্ত কিছু মায়ের থেকে বাবাই বেশি মেটাতো। দিদি ও বাবার এতটুকু কষ্ট সহ্য করতে পারতো না। বলাই বাহুল্য, আমার বাবা আমার থেকে দিদিকে বেশি ভালোবাসতেন। মায়ের কাছে আমি একটু বেশি আদর পেতাম। আমরা খুবই আনন্দ আর খুশিতে জীবন কাটাতাম। আমার বাবার প্রিয় বন্ধু ছিল সঞ্জয় কাকু। ছোটোবেলা থেকেই বাবা আর সঞ্জয় কাকু এক স্কুলে পড়াশোনা করেছে, কলেজে একসাথে পড়াশোনা করেছে। তারপর সঞ্জয় কাকু তার বাবার ব্যবসায় জয়েন করেছে, আর আমার বাবা প্রফেসর হন। সঞ্জয় কাকু বাবার বিয়ের বেশ কয়েক বছর আগেই তার কলেজের বান্ধবী রোজি আন্টিকে বিয়ে করেন। সঞ্জয় কাকুর ছেলে আমার দিদির থেকে 5 বছরের বড় ছিল। আমরা তাকে সোনু দাদা বলেই ডাকতাম। ওদের বাড়ি খুব বড় করে ক্রিসমাস পালিত হতো। আমরা প্রতি বছর সেখানে নেমন্তন্ন থাকতাম। আমার বাবা ওদের সবার জন্য সুন্দর সুন্দর পোশাক কিনে নিয়ে যেত ওদের বাড়িতে। খুব মজা করতাম আমরা। সঞ্জয় কাকু ও দুর্গাপুজোর সময় আমাদের জন্য সুন্দর সুন্দর পোশাক নিয়ে আমাদের বাড়িতে আসতো। সবাই মিলে একসাথে ঠাকুর দেখতে যেতাম, হোটেলে খেতে যেতাম, কত মজা করতাম আমরা সবাই মিলে। সবাই ভাবতো আমার বাবার সঞ্জয় কাকু আপন দুই ভাই। এক রবিবার আমরা ওদের বাড়িতে যেতাম, আর এক রবিবার ওরা আমার বাড়িতে আসতো। আমাদের দুই বাড়ির দূরত্ব এমন কিছু বেশি ছিল না তখন। এইভাবে আমরা দিদির সাথে সোনু দাদার খুব বন্ধুত্ব গড়ে ওঠে ছোটোবেলা থেকেই। এভাবেই আস্তে আস্তে বড় হতে থাকে দিদি আর সোনু দাদা। বড় হওয়ার সাথে সাথে সেই বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়। সোনু দাদা পড়াশোনায় খুব ভালো ছিল, সে ডাক্তারি পড়ে এবং খুব নামকরা একজন ডক্টর হয়। আমার দিদির ছোট থেকে ইচ্ছা ছিল স্কুল টিচার হবে, সেই মতো সে পড়াশোনা করতে আরম্ভ করে এবং স্কুল টিচার হয়। এদের দুজনের সম্পর্কের কথা দুই বাড়ির কেউ জানতো না। আমরা সব সময় একসাথে বাইরে বেড়াতে যেতাম, হোটেলে রেস্টুরেন্টে খেতে যেতাম। এইভাবে খুব সুখে দিন কাটতো আমাদের। আজ আমার দিদিকে যেরকম দেখছো, আমার দিদি এরকম ছিল না। প্রাণবন্ত একটা মেয়ে ছিল। সে কখনো হালকা রঙের কোনো পোশাক পছন্দ করতো না। সব সময় লাল, নীল এবং সব রঙের পোশাক পরতে ভালোবাসতো। আর বাবার সব সময় সঙ্গী ছিল আমার দিদি। এবার দিদি যখন বিবাহযোগ্য হলো, তখন বাবা একদিন মায়ের কাছে প্রস্তাব রাখে, আমাদের মেয়ে তো বড় হয়ে গেছে, মেয়েকে বিয়ে দিতে হবে। তাই বাবা পাত্র খোঁজা শুরু করে দেয়। দিদি জানতো, পরে মাকে জানায় সে তার পছন্দের পাত্রকে বিয়ে করতে চায়। যখন জানতে চায়
কে তার পছন্দের পাত্র। তখন দিদি সোনুদাদার কথা বলে। সোনুদাদার মতন ভালো ছেলে পাওয়া সত্যিই দুষ্কর। সে ডক্টর হওয়ার পর থেকে আমাদের হাউস ফিজিশিয়ান ছিল। মা এই কথাটি বাবাকে যখন জানায়, বাবা শুনে বেঁকে বসে। জীবন থাকতে তিনি ভিন্ন ধর্মের মেয়েকে বিয়ে দেবেন না। মা অনেক বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু বাবা রাজি হয়নি সোনুদাদার সাথে দিদির বিয়ে দিতে। সোনুদাদার মা বাবা রাজি ছিল আমার দিদিকে পুত্রবধূ করে তার ঘরে তুলতে। দিদিও দুই একবার বাবার কাছে তার ভালোবাসার ভিক্ষা চেয়েছিল, কিন্তু বাবা রাজি নয়। ভিন্ন ধর্মের মেয়েকে বিয়ে দিতে সে তার যতই প্রাণের বন্ধু হোক না কেন। এইভাবে দুটো পরিবারের মধ্যে সম্পর্ক দূরত্ব চলে আসে। এরপর সঞ্জয় কাকু এখান থেকে বাড়ি বিক্রি করে অনেকটা দূরে চলে যায়। মা দিদিকে বলেছিল, তুই নিজের মতো করে জীবন কাটা, আমি তোকে অনুমতি দিচ্ছি। তুই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সোনুকে বিয়ে করে সংসার কর। বাবা একদিন ঠিক ক্ষমা করে দেবে। কিন্তু দিদির একটাই কথা, সে তার ভালোবাসার জন্য বাবাকে এত বড় আঘাত দিতে পারবে না। তাই সে জীবনে কখনো বাবাকে ছেড়ে যাবে না, আর বাবার দেখা কোনো পাত্রকে বিয়েও করবে না। সোনু দাদারও একই কথা, সে অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারবে না, সারা জীবন দিদির জন্য অপেক্ষা করবে। সেদিন থেকে দিদি এরকম হালকা পোশাক পরে নিজের মতো থাকে। যদিও সোনু দাদার সাথে ফোনে তার সম্পর্ক আছে। সোনু দাদাও বিয়ে করেনি, শুধুমাত্র আমার বাবার জেদের কারণে দুটো জীবন নষ্ট হয়ে গেল। জানো প্রিয়াঙ্কা, আমার দিদির কত বড় করে জন্মদিন পালিত হতো। সঞ্জয় কাকু কত বড় কেক নিয়ে আসতো। কেকটা রোজি আন্টি নিজের হাতে বানাতেন। আমরা কত মজা করতাম। সেই ঘটনার পর থেকে আমার দিদির জন্মদিন পালন করে না আজ 15 বছর হলো। সেই কারণে আমার জন্মদিনও আমি পালন করি না। দিদিকে দেখলে আমার খুব কষ্ট লাগে, কিন্তু এইভাবে বাদবাকি জীবনটা দিদির কাটাতে হবে, এটা ভেবে সত্যি খুব কষ্ট হয়। এতক্ষণ ধরে স্বামীর কথাগুলো মন দিয়ে শুনছিল প্রিয়াঙ্কা। সে অতনুকে বলে, আমি চেষ্টা করে দেখব কিভাবে সব কিছু ঠিক করতে পারি, তুমি আমাকে একটু সাহায্য করো। অতনু তাতে সম্মতি জানায়। আর 15 দিন পরে প্রিয়াঙ্কার জন্মদিন। অতনু তার মাকে জানায় প্রিয়াঙ্কার জন্মদিনের কথা। তার মা তো ভেবেই উঠতে পারছে না এই বাড়িতে কী করে জন্মদিন পালিত হবে। প্রিয়াঙ্কার শাশুড়ি মাকে বলে, আমি ঠিক ব্যবস্থা করে নেব, তোমরা শুধু আমার সঙ্গে থেকো। এরপর নিজের মা বাবাকে ফোন করে বলে দেয়, মা, আজ আমি একটা বিশেষ উদ্দেশ্যে পালন করব। তোমাদের আজকে আর ডাকতে পারছি না, কিছু মনে করো না। তারা বুঝতে পারে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। তারা বলে, আমাদের সম্পূর্ণ সমর্থ আছে, তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো। পরদিন সকালে অতনু প্রিয়াঙ্কার পছন্দের সব জিনিস বাজার থেকে নিয়ে আসে। প্রিয়াঙ্কা ননদের কাছে আবদার করে, দিদিভাই, এটা আমার তোমাদের বাড়িতে প্রথম জন্মদিন, তাই তুমি অতি অবশ্যই বাড়িতে থাকবে। সে প্রিয়াঙ্কার কথা ফেলতে পারে না, রাজি হয়ে যায়। সকালবেলা স্নান সেরে শাড়ি পরে প্রিয়াঙ্কা শ্বশুরমশাইয়ের অনুমতি নিয়ে তার ঘরে ঢোকে। আজ এত বছর পর তার ঘরে তার কন্যার সম কেউ ঢুকলো। প্রথমে প্রিয়াঙ্কা তার শ্বশুরমশাইকে পায়ে হাত দিয়ে প্রণাম করে। তিনি তখন আশীর্বাদ করার জন্য প্রিয়াঙ্কার মাথায় হাত দেন। এরপরে জিজ্ঞাসা করেন, কিসের জন্য তুমি আমায় আজ প্রণাম করলে বৌমা? প্রিয়াঙ্কা জানায় আজ তার জন্মদিন। তখন প্রিয়াঙ্কার শ্বশুরমশাই বললেন, আমি আগে থেকে জানতে পারলে বৌমা অতনুকে দিয়ে একটা উপহার কিনে রাখতাম। আমার কাছে তো এখন কিছু কিনে দেওয়ার মতো নেই বলে উনি ঘরের বাইরে আসছিলেন প্রিয়াঙ্কাকে টাকা দেওয়ার জন্য। প্রিয়াঙ্কা তখন বলে, ঠিক আছে বাবা, আপনি আমায় উপহার দিতে চাইছেন, তাহলে আমি আপনার পছন্দের উপহারই আপনার কাছ থেকে চেয়ে নেব, যদি আপনি রাজি থাকেন। শ্বশুরমশাই বললেন, সাধ্যের মধ্যে চাইলে অবশ্যই পাবে বৌমা, কারণ আজকে তোমার জন্মদিন, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। তখন প্রিয়াঙ্কা বলে, প্রথমে আমি আপনার কাছ থেকে খেলার ছলে কতগুলো প্রশ্ন করব, তার উত্তরগুলো আমি চাই আপনার কাছে। চিন্তা করে কিন্তু উত্তরগুলো দেওয়া যাবে না, ঠিক আছে বৌমা? আচ্ছা বাবা, আপনি সব থেকে কাকে বেশি ভালোবাসেন? আমার বুড়ি মাকে। মানে আর কিছু বলা যাবে না বাবা? বাবা, আপনি ইলিশ মাছ না গলদা চিংড়ি কোনটা ভালোবাসেন? আগে আমি চিংড়ি মাছ ভালোবাসতাম,
কিন্তু বুড়িমার চিংড়ি মাছের অ্যালার্জি আছে, তাই এখন চিংড়ি মাছ খাই না। মানে আর কিছু বলা যাবে না বাবা? আচ্ছা বাবা, আপনি পাহাড় না সমুদ্র, কোথায় বেড়াতে যেতে পছন্দ করেন? দেখো বৌমা, আগে আমি পাহাড় খুব পছন্দ করতাম, কিন্তু বুড়িমা সমুদ্র ভালোবাসে, তখন থেকে আমি সমুদ্র ভালোবাসি, যদিও এখন ওগুলো সব অতীত। আচ্ছা বাবা, কোন দোকানের কেক আপনার সব থেকে বেশি ভালো লাগে? কোনো দোকানের কেক আমার ভালো লাগে না, রোজির মতন কেক কেউ বানাতে পারে না। মানে আর কিচ্ছু বলা যাবে না বাবা? আচ্ছা বাবা, কে এই রোজি? ও, তুমি তাকে চেনো না বৌমা? পরে একদিন তার কথা বলবো। আচ্ছা বাবা, আপনি যে এতগুলো কথা বললেন, এর মধ্যে আপনার ছেলে কোথায়? একবারও তো তার কি পছন্দ বললেন না তো। আপনার সমস্ত মনটা জুড়েই তো আছে আপনার মেয়ে, কেন তাহলে তার ভালোবাসাকে স্বীকার না করে দুটো জীবনকে তিল তিল করে শেষ হতে দিচ্ছেন বাবা? আপনার যদি আজকে আমাকে কোনো উপহার দেওয়াই থাকে, তাহলে আপনি দিদিভাইকে আর সোনু দাদাকে নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়ে ওদের আশীর্বাদ করুন। আমি সব জেনেছি আপনার ছেলের কাছ থেকে। কি বলছো বৌমা? ওরা ভিন্ন জাতির। আচ্ছা বাবা, আমি তো আপনার ছেলের কাছ থেকে শুনেছি আপনার মায়ের একবার রক্তের প্রয়োজন হয়েছিল, আপনি যখন খুব অসুস্থ ছিলেন। সঞ্জয় আঙ্কেলের সাথে ঠাকুমার রক্তের গ্রুপ মিলে যায়, উনি নিজে রক্ত দিয়ে ঠাকুমার প্রাণ বাঁচিয়েছিলেন। রক্তের ঋণ কোনোদিনও কি শোধ করা যায়? যে মানুষটা রক্ত নিয়ে আপনার মা বেঁচে থাকলো, তার ঘরেই মেয়ের বিয়ে দিতে কিসের এত আপত্তি বাবা? আমরা মাছ কিনি, মাংস কিনি, সবাই কি আমাদের স্বজাতি তারা? এখন আপনি আর মা বেঁচে আছেন, দিদিভাইয়ের আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে, আমাদের সংসার বাড়বে, দিদিভাই পুরো একা হয়ে যাবে। আপনি দিদির মুখে হাসি ফোটান বাবা। এটাই আমার জন্মদিনে আপনার কাছ থেকে চাওয়া উপহার, শুধুমাত্র আপনাকে কষ্ট না দেবার জন্য। একজন স্বাবলম্বী মেয়ে এইভাবে জীবন কাটাচ্ছে তার ভালোবাসাকে বলিদান দিয়ে। যেই মেয়ে আপনার সমস্ত বুক জুড়ে আছে, কেন সেই মেয়ের ভালোবাসাকে স্বীকৃতি দিচ্ছেন না? চোখ খুলে গেল নিবারণ বাবুর, অনুশোচনায় আসছে জর্জরিত। বৌমার হাত দুটি ধরে বলে, বৌমা, তুমি যে করে পারো আমি বেঁচে থাকতে ওদের বিয়েটা যাতে দিয়ে দিতে পারি সেই ব্যবস্থা করো। আমি বুড়িমার সাথে অন্যায় করেছি, আমাকে ক্ষমা করো বৌমা। আমি আমার মেয়ের হাসি মুখ দেখতে চাই। আমি জানি না ওরা কোথায় থাকে। দিদির কাছ থেকে কায়দা করে সোনুদাদার ফোন নাম্বারটা নিয়েছিলে অতনু। আজকে রাতের বেলায় সোনুদাদার সঞ্জয় আঙ্কেল আর রোজি আন্টির নিমন্ত্রণ আছে অতনুদের বাড়িতে। প্রিয়াঙ্কা আর অতনু সমস্ত প্ল্যান করে রেখেছিল। সোনুদাদা অবশ্য সমস্ত ঘটনাটাই জানে, সে তার বাবা মাকেও সব জানিয়ে রেখেছিল। নিজের জন্মদিন বলে জোর করে ননদকে সাজিয়েছে প্রিয়াঙ্কা। সন্ধ্যাবেলায় যথারীতি বিরাট বড় একটা কেক নিয়ে এসে হাজির সঞ্জয় আঙ্কেল আর রোজি আন্টি। সবাই তো অবাক, প্রিয়াঙ্কা এই অসাধ্য কাজ সাধন করেছে। কত বছর পরে আবার দুটো পরিবারের একসঙ্গে হয়েছে, চোখের জলে আনন্দ অনুষ্ঠান ভেসে যাচ্ছে। নিবারণবাবু তার মেয়েকে জড়িয়ে ধরে বলে, বুড়ো বাপটাকে ক্ষমা করে দে মা, তোদের জীবন থেকে অনেকগুলো বছর আমি কেড়ে নিয়েছি। বৌমা তার যুক্তি দিয়ে আমাকে আমার ভুলগুলো সব শুধরে দিয়েছে। বড় বুদ্ধিমতী আমার বৌমা। আমি আমার বৌমার কাছে কৃতজ্ঞ। দুই বন্ধু দুজনকে আলিঙ্গন করে এবং বাড়ির পরিবেশটা মুহূর্তের মধ্যে পাল্টে যায় প্রিয়াঙ্কার সুন্দর একটা গানের মধ্যে দিয়ে। সোনালি আর সোনুদাদা একে অপরকে মুগ্ধ দৃষ্টিতে দেখতে থাকে। প্রিয়াঙ্কার জন্মদিনের দিন নিবারণবাবু তার মেয়ের আর সোনুর বিয়ের তারিখ ঘোষণা করেন। সঞ্জয় আঙ্কেল তাতে সম্মতি জানায়, আর 2 মাস পর এদের 4 হাত এক হবে। সোনালি তার বাবাকে জড়িয়ে ধরে এবং বাবা মেয়ের চোখের জলের বন্যা বয়ে যায়। মনের ভেতরে না বলার সমস্ত দুঃখ কষ্ট চোখের জলে ধুয়ে যেতে থাকে। অতনু তখন বলে ওঠে, বাবা চলো না, দিদির বিয়ের আগে আমরা সেই ছোট্টবেলার মতো দুটো পরিবার মিলে পুরী যাই। সমুদ্র দেখাও হবে, জগন্নাথ দর্শনও হবে। 15 বছর আমরা বাইরে বেড়াতে যাইনি। তাছাড়া তোমার সমস্ত মন জড়িত আছে দিদি ভাই, আমি তো কোথাও নেই। এই কথা শুনে সোনালি অতনুর আলতো করে কান মুলে দেয়। তারা সবাই সম্মতি দেয় একসাথে বেড়াতে যাবার জন্য। নিবারণবাবু বারে বারে ক্ষমা চায় তার বন্ধু সঞ্জয় আঙ্কেলের কাছে এবং সোনুদাদার কাছে।
সঞ্জয় আঙ্কেল তখন পরিবেশটা হালকা করার জন্য বলেন, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। তুই কে রে সেটা ঠিক করার? কবে কার সাথে কার বিয়ে হবে ভবিতব্যে এটাই লেখা ছিল। তাই এই সময় ওদের বিয়ে হবে। তুই এটা নিয়ে কোনো মন খারাপ করিস না। এটা সব কিছু সম্ভব হয়েছে তোর বাড়ির বৌমার জন্য। হ্যাঁ, আমার বাড়ির বৌমার জন্য সবটাই সম্ভব হয়েছে।